আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। তাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। রাত পোহালেই অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। ভোটের দিন জাতীয় পরিচয়পত্র নিয়ে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এদিকে সব ধরনের প্রচারণা শেষ হলেও সংবাদ সম্মেলন করে কর্মীদের গ্রেফতার হয়রানির অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। গোটা নারায়ণগঞ্জ শহর জুড়ে বয়ে যাচ্ছে সাজ সাজ রব। 292টি কেন্দ্রের 1333টি কক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সব প্রস্তুতিও শেষ। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার কাছে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ইভিএম যে মেশিনগুলো আছে, ওই 15টা মেশিন, নির্বাচনী সংক্রান্ত যে ডকুমেন্টগুলো আছে, আমরা পুরো ডকুমেন্টগুলো বুঝে পেয়েছি। যারা থাকবে আনসার বিরোধিতা সবার সম্মিলিতভাবে আমার ভূমিকা রাখবো, যাতে শৃঙ্খলা মতো ভোট সম্পূর্ণ হয়েছে। মক ভোটিংয়ে যে আগ্রহ, সেটা দেখে মনে হয়েছে যে ভোটার উপস্থিতি যথেষ্ট থাকবে। এটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন হবে বলে আমি মনে করি। প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। আশা করি ভোট সুষ্ঠুভাবেই হবে, এটা আশা করতেছি আমরা। গতকাল মধ্যরাতে শেষ নির্বাচনের প্রার্থীদের সব ধরনের প্রচার। তবে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। জোর গলায় ঘোষণা দেন, সুষ্ঠু নির্বাচন হলে লাখেরও বেশি ভোটে জয়ী হবেন তিনি, ছাড়বেন না ভোটের মাঠ। আমি নারায়ণগঞ্জের বাসীর উপরে আমার আস্থা আছে বলে কোনো কেন্দ্রকে আমি ঝুঁকিপূর্ণ মনে করি না। আমি ঝুঁকি মনে করি পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন, তারা নিরপেক্ষ থাকলে কোনো কিছু ঝুঁকিপূর্ণ না। এদিকে নির্বাচনকে শতভাগ সুষ্ঠু ও নিরাপদ করতে শক্তভাবে মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার। নির্বাচনে 5,17,000 ভোটারের জন্য 5,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও 27 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। জাতীয় পরিচয়পত্র দেখে দেখে মানুষকে আমরা চলাচল করতে দিব। পুলিশ অবৈধ অস্ত্রধারী, সেখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, যারা ইতিপূর্বে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, শুধু তাদের বিরুদ্ধেই আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে থাকি। নির্বাচনের আচরণবিধি ভঙ্গের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, গোপনীয়তার স্বার্থে কেন্দ্রে কোনো সিসি ক্যামেরা থাকবে না। কেন্দ্রে সিসি ক্যামেরা কাজ করবে না। কেন্দ্রে যদি সিসি ক্যামেরা কাজ করে তাহলে তো আর কেন্দ্রের ভিতরের বুথের গোপনীয়তা রক্ষা হলো না। ভোটাররা তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, ভোট দিতে আসবেন, স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন। নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। যান্ত্রিক ত্রুটি দূর করতে 48 সদস্যের কারিগরি দল টহল দেবে বলে জানান তিনি। রুহুল আমিন তুহিন, আরটিভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী, নির্মাণাধীন বাড়ির কাজের জন্য জোর করে নির্মাণ সামগ্রী বিক্রয় সহ নানা অপকর্মে ক্ষুব্ধ সাধারণ ভোটাররা। আর এসব বিতর্কিত কাউন্সিলর প্রার্থীরা যেন পুনরায় নির্বাচিত না হতে পারে, সেজন্য গোপনে এবং প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় ভোটাররা। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনে সিদ্ধিরগঞ্জের 10টি ওয়ার্ডে 80 জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে 20 জনই বিভিন্ন মামলার আসামি। এছাড়া সদ্য বিদায়ী বর্তমান 10 জন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন বিতর্কিত। সব বিতর্কিত কাউন্সিলর প্রার্থীদের বিগত দিনের কর্মকাণ্ডে আতঙ্কিত ভুক্তভোগীরা। সাদ যেদিন ডালাই দেব তার আগের দিন বিকালে আরিফুল হক হাসানের লোকজন যে আমার শ্রমিককে কাজ থেকে নামাই দিল, ছাদ থেকে নামাই দিল। তারা সবাই বলল যে আমরা এখন ক্ষমতায় আছি, আমরা ক্ষমতা দেখাবই। সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন সাহেবপাড়া এলাকায় আপনার 5টা সম্পত্তি ইতিমধ্যেই জবরদখল করে নিয়েছেন। সে আমাকে 5 লক্ষ টাকা করে মাসে হাউজিং থেকে তাকে দিতে বলে, আমি অস্বীকার করলে আমার প্রতি সে খুব ক্ষুব্ধ হয় এবং আমাকে বের করে দিতে বলে, বারবার চিৎকার করে। তখন আমার ছেলে গেলে আমার ছেলেকে মাইরা একটি কিডনি ড্যামেজ করে ফেলে। ওইস্কার হাসপাতালে অপারেশন করার পরে একটি বাম কিডনি ফেলে দেয়। এই অবস্থা দেখে তার মা স্টক করে। বিতর্কিত কাউন্সিলররা পুনরায় যেন নির্বাচিত না হতে পারে সেজন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মোহাম্মদ নজরুল ইসলাম নাসিক 4 নম্বর ওয়ার্ডের ঘুড়িমার্কা নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই ওয়ার্ডের প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর আরিফুল হাসানের লাঠি মার্কার বিরুদ্ধে। এই সরকারের নেতৃস্থানীয়তা যারা কাউন্সিলর এটা নিয়ন্ত্রণ করে বিদায়
চাঁদাবাদের বিরুদ্ধে জনগণ আমাকে ভোট দিবে। মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক নাসিক 2 নম্বর ওয়ার্ডের ফুলের ঝুড়ি মার্কা নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেনের লাটিম প্রতীকের বিরুদ্ধে। এলাকায় মাদকের বিস্তার হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করার সেই ক্ষমতা নেই, তার সেই যোগ্যতা নেই বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেনের। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বললেন পুলিশ। যদি কেউ এই ধরনের কেউ ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন বা কেউ এই ধরনের চাঁদাবাজির শিকার হন, অবশ্যই তিনি আমাদের থানায় অভিযোগ করলে আমরা সে কাউন্সিলর হোক বা প্রার্থী হোক বা যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 2016 সালে নির্বাচিত অনেক কাউন্সিলরই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। শাহাবুদ্দিন শিহাব, RTV। দর্শক, নারায়ণগঞ্জ থেকে নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আনোয়ার হাসান। আনোয়ার, সকাল হতেই ভোট গ্রহণ শুরু হবে, তো এমন একটা পরিস্থিতিতে নিরাপত্তা সবচেয়ে বেশি জোরদার করা হয়, তো কেমন দেখছেন সব মিলিয়ে? সেই সাথে ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র কি মনে হচ্ছে? রিদওয়ানা, আজ সকালে কিন্তু নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন যে তেমন কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র তারা আলাদাভাবে চিহ্নিত করেননি, তবে সবকটি কেন্দ্রই তারা নজরদারি রাখছেন। আর বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় তাদের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম সারাক্ষণ দায়িত্বরত অবস্থায় দায়িত্ব পালন করবে। আজ কিন্তু দুপুর থেকে আমরা দেখেছি বিজিবি, র্যাব, পুলিশের টিমগুলো শহরে যেমন তেমনি ওয়ার্ডগুলিতেও গিয়ে টহল দিয়েছে। এছাড়া পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে র্যাবের একাধিক টিম, পুলিশের একাধিক টিম, এইগুলিতে ভ্রাম্যমাণ আদালতের প্রায় 24 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ তারা দায়িত্ব পালন করবে। যদি কোথাও কোনো অনিয়ম হয় তাহলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে, সেই ধরনের ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। আর নির্বাচন নিয়ে প্রার্থীদের তেমনি কোনো অভিযোগ না থাকলেও মেয়র প্রার্থী, স্বতন্ত্র পদ প্রার্থী যিনি দাঁড়িয়েছেন সে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারী সংবাদ সম্মেলন করে বলেছেন তার যে অনুগত আছে, কর্মী আছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে, তার গাড়ির চাবি নেওয়া হয়েছে, যদিও এই সমস্ত অভিযোগ পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কেউ স্বীকার করেনি। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সকাল থেকে একটি সুষ্ঠু ভোটের আশায় আছেন নারায়ণগঞ্জ সিটির প্রায় 5 লক্ষাধিক ভোটাররা, এবং সকাল থেকে সেই চিত্র দেখা যাবে। এই ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোটের সর্বশেষ। রিদওয়ানা, আমরাও তেমনটি প্রত্যাশা করছি, সুন্দর এবং সুষ্ঠু একটি ভোট অনুষ্ঠিত হবে। আনোয়ার হাসান নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন, ধন্যবাদ জানাচ্ছি তাকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি বিপুল ভোটে নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন যেভাবেই চাইছে সেভাবে সহায়তা করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন কমিশন যে ব্যবস্থা গ্রহণ করেছে সেই ব্যবস্থার প্রেক্ষিতে এখন পর্যন্ত যেভাবে উৎসাহ উদ্দীপনামূলক পরিস্থিতি বিরাজ করছে, নির্বাচনের দিনও তাই বিরাজ করবে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে নির্বাচনে প্রতিফলিত হবে। সেই রায়ে আমাদের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বিপুল ভোটে জয়লাভ করে। পুলিশ গুম হওয়া ব্যক্তিদের বাসায় গিয়ে সাদা কাগজে স্বীকারোক্তি দেওয়ার চেষ্টা করেছে, এমন প্রমাণ আছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ভাণ্ডারে মিথ্যে ছাড়া আর কিছুই নেই। আর এ সময় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনও দাবি করেছেন তিনি। অবৈধ সরকারকে নিত্য নতুন অপরাধেও সম্পৃক্ত। সুজনের পিতা উক্ত ফরমাইশি বক্তব্যে স্বাক্ষর দিতে অস্বীকার করলে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসের ফোনের মাধ্যমে
অবগত হলে তার হস্তক্ষেপে পুলিশ ফিরে যায়। এদিকে আগামীকাল নোয়াখালী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 9টি ওয়ার্ডের 34টি কেন্দ্রে ইভিএমে ভোট হবে। সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে 750 পুলিশ, 450 জন আনসার, 3 প্লাটুন বিজিবি, 3 প্লাটুন র্যাব, পুলিশের 4টি মোবাইল টিম সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এদিকে টাঙ্গাইলের 7 আসনেও আগামীকাল উপনির্বাচন হবে। ইভিএমে হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আর এই নির্বাচনে 3,40,379 জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার অন্য প্রসঙ্গ, দিন যত গড়াচ্ছে করোনা পরিস্থিতি ততই অবনতির দিকে যাচ্ছে। মানুষের অসাবধানতায় দ্রুত বাড়ছে এমন সংক্রমণের হার। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। করোনার নমুনা সংগ্রহ কেন্দ্রগুলোতেও বেড়েছে চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির করোনার ভয়াবহতা রোধে মাস্ক পরা সহ 11 দফা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। এআর বাদলের রিপোর্ট। কয়েকদিন ধরেই এই ব্যক্তি করোনা সংক্রমণের লক্ষণে ভুগছেন, তাই রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে এসেছেন নমুনা দিতে। আমার 3-4 দিন আগে জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা এসবই ছিল। তো পরে আমি একজনের সাথে শেয়ার করলাম যে ওমিক্রনের লক্ষণগুলো কি। তো যা যা বলছে সবই তো আমার সাথে মিলে গেছে। রাজধানীর করোনা নমুনা সংগ্রহ কেন্দ্রগুলোতে এমন ভিড় লেগেই আছে। আমি অফিসের প্রয়োজনে দিয়েছি, অফিস থেকে বলেছে দিতে। আর হচ্ছে আমার একটু কফ ছিল, এই জন্য আর কি দিচ্ছি। সিমটম আছে, আমার সর্দি হয়েছে, জ্বর হয়েছে, এখন কাশি আছে কন্টিনিউ 5-7 দিন ধরে। সংক্রমণ বাড়ার প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে। কর্মীটোলা জেনারেল হাসপাতাল এবং মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। 24 ঘন্টায় আমাদের এখানে রোগী ভর্তির সংখ্যা হচ্ছে 68। এছাড়া আমাদের আউটডোর বেসিসে প্রায় আরও 150-র মতো রোগী ছিল। পরিস্থিতি নাগালে বাইরে যাওয়ার আগেই নিজ থেকে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির। আজকে যদি আপনার ঘরের মধ্যে সাপ ঢুকে পড়ে আপনি কি করতেন? তো এটা যেহেতু আপনি ইনভিজিবল এনিমি, রিকোয়েস্ট যেটা থাকবে যে বাধ্য কেন করতে হবে, আমরা কেন স্বতঃপ্রণোদিত হয়ে নাগরিকরা আমাদের দায়িত্বগুলি পালন করব না। বিশেষ করে মাস্ক পরাটা, আমরা যখন দেখছি যে একটা নিশ্চিত ক্রাইসিসের দিকে আমরা যাচ্ছি, সেই ক্রাইসিসটাতে ঢোকার আগেই আমরা কিন্তু এটা সমাধান করতে পারি। সার্বজনীন মাস্ক পরা, অপ্রয়োজনীয় অনুষ্ঠানগুলো আমরা নিজেরা কেন বর্জন করছি না? আইন করে তারপরে আপনার মোবাইল কোড করে আপনাকে বাধ্য করতে হবে, আমার নিজের দায় দায়িত্ব নাই। গলা ব্যথা বা জ্বর সহ কোনো রকম করোনা লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানোর পরামর্শ দেন এই অতিরিক্ত মহাপরিচালক। এআর বাদল, RTV। করোনায় দেশে গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 7 জনের। আর এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,136 জনে। আর এই সময় শনাক্ত হয়েছেন 3,447 জন। মোট শনাক্ত 16,12,489 জন। শনাক্তের হার শতকরা 14.35%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের কথা থাকলেও তা মানছে না বাস মালিকরা। পূর্ণ আসনে যাত্রী নিয়েই চলছে বাসগুলো। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, শুধু ট্রেন চলছে অর্ধেক আসনে যাত্রী নিয়ে। এদিকে মানুষ স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের দরকার হবে না বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিলাল হোসেনের সহায়তায় সাদিয়া কানিজের রিপোর্ট দেখে আসি। নতুন ধরন অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় দেশে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই হাজারের বেশি মানুষের শনাক্ত হচ্ছে করোনা। এ অবস্থায় গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী চলাচলের কথা থাকলেও তা মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধিরও বালাই নেই যাত্রীদের মধ্যে। আমার মাস্ক আছে বাকি পকেটে আর কি। ওটা কি পকেটে থাকলে হয়? না না, মাস্ক পড়ে গেছে। মাস্ক আনতে মনে নেই, বাসা পালাইছি। গাড়ি তো টাইম নেই আইছি, অফিস টাইম উঠতে জায়গা বস। তবে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চললেও অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহারেও দেখা গেছে অনীহা। একই অবস্থা গাজীপুর, চট্টগ্রাম, রংপুর, খুলনা সহ বেশিরভাগ স্থানের গণপরিবহনগুলোতে। যাত্রীরা দাঁড়িয়ে গাদাগাদি করেই চলাচল করছে। কর্তৃপক্ষ থেকে টিকিট যখন কেটেছি তো দুইটাই তো দিল, এই জন্য আমরা পাশাপাশি। অবস্থা অনুযায়ী অর্ধেক যাত্রী নেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে যে সচেতনতা, ওই সচেতনতা এখন মানা হচ্ছে না। অনেক দিক দিয়ে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে অর্ধেক যাত্রী কেন,
দ্বিগুণ যাত্রী এখন হচ্ছে। সবার কর্মস্থান খোলা রেখে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল এটা একটা কোয়াইট ইম্পসিবল। এদিকে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। টিকা কিন্তু সংক্রমণ ঠেকাতে পারে না সেইভাবে, মাস্ক পারে, সেজন্য মাস্ক পরতে হবে। এই যে আমরা বিধিগুলো দিয়েছি 11 দফা যেটা, সেগুলো কি লোকে মানে কিনা, আমি আশা করি সেগুলো লোকে মানবে এবং আমরা লকডাউনের দিকে আমাদের যেতে হবে না। লকডাউন দিলে তো দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। আর করোনা নিয়ন্ত্রণে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার খবরকে গুজব বলে জানিয়েছে মন্ত্রণালয়। গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যে খবরটি প্রকাশ হয় সেটি গুজব। সাম্প্রতিক সময়ে শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত কোনো বক্তব্য দেননি। আর এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আবারও বৈঠক করা হবে, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারীদের টার্গেটে পড়ছেন ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা উঠানো গ্রাহকেরা। সুযোগ পেলেই টাকা ছিনতাই করে দেয় চম্পট। বংশালে দিনে দুপুরে ককটেল ফাটিয়ে প্রায় 5 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভির ফুটেজে দেখা যায় কিভাবে সংঘবদ্ধ ছিনতাইকারীদের ফাঁদে পড়ছেন ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ারের রিপোর্টে দেখব। রাজধানীর বংশাল রায় সাহেব বাজার মোড়ের সিসিটিভির ফুটেজের দৃশ্য এটি। ফুটপাতে দাঁড়িয়ে আছেন এক যুবক। পুলিশের তথ্য অনুযায়ী সেই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। ব্যাংক থেকে তোলা মোটা অঙ্কের টাকা নিয়ে মিল্লাত শেখ নামে এ যুবক বের হলে তার পিছনে এসে পথে গোয়ালনগর গলির মুখে এলেই আরো কয়েকজন তার পথ রোধ করে ককটেল ফাটায়। এ সময় রাস্তায় থাকা মানুষজন দিক বিদিক ছুটতে থাকে। সুযোগ বুঝে মিল্লাত শেখের ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। গলিতে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে অপরাধীদের পালিয়ে যাওয়ার দৃশ্য। দিনে দুপুরে এমন ঘটনায় অপরাধী ধরতে মাঠে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় জড়িত সন্দেহে 5 জনকে। এরাই অপকর্মটাকে কাজ বলে, কি সেন্সে বলে এরাই ভালো জানে। একটা কাজ করে ফেললেই তো সমস্যার সমাধান হয়। তখন তারা ওই যে টার্গেট করছে কিভাবে করতে হবে, তাহলে তো ব্যাংক থেকে যারা টাকা নিয়ে আসে, তো টাকা নিয়ে আসতে হলে তো একজন জানতে হবে। সেই জন্য তারা আবার ওই যে শিমুল নামে যে ছেলেটা, তাকে এই কাজে নিয়োগ করছে। যেহেতু সে যেখানে কাজ করে, যেখানে কর্ম করে, সেখানে আবার সে ওই সুবাদে ওই ব্যাংকে যাওয়া আসা করে। ব্যাংকের টাকা উত্তোলনকারীদের টার্গেট করা অপরাধীদের অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানান এই পুলিশ কর্মকর্তা। এই যে আমাদের যে তৎপরতা আছে, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা তদন্ত নেমে পড়ে তাকে এই আসামিদের আইডেন্টিফাই করে এই কয়েকদিনের ভিতরে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে তাদেরকে 164 করা হয়েছে। তাদের থেকে টাকা পয়সা উদ্ধার করা হয়েছে। টাকা নিয়ে ফেরার পথে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এক স্থান থেকে এক স্থানে স্থানান্তরিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। ব্যবসায়ীদের দায়বদ্ধতা থেকে গরিবদের পাশে দাঁড়ানো উচিত বলে জানান FPCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে রাজধানীর পুরাতন ঢাকার বিভিন্ন এলাকায় শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণের সময় তিনি কথা বলেছেন। এদিকে বিকেলে তেজগাঁওয়ের বিভিন্ন এলাকাতেও শীত বস্ত্র বিতরণ করে সংগঠনটি। এ সময় জসিমউদ্দিন বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। এবার দেশে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে 50,000 কম্বল বিতরণের কর্মসূচি নিয়েছে FPCCI। ব্যবসায়ীদের দায়বদ্ধতা থাকা উচিত, যাদের সামর্থ্য আছে সমাজে তারা গরিবদের পাশে দাঁড়ানো উচিত। সেই প্রতীকী হিসাবে আমরা কিন্তু এগুলি করছি। এই জন্য যে FPCCI যদি করে, তাহলে আমাদের অন্যান্য সংগঠনগুলি আছে তারা এগুলিকে ফলো করবে। এবং আমাদের ব্যবসায়ীরা, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যারা খারাপ অবস্থা আছে তাদের পাশে দাঁড়াবেন।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে প্রামাণ্যচিত্র বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের অভ্যুদয়। সন্ধ্যায় উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত এই প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য, আবহ সঙ্গীত এবং পরিচালনা করেছেন সৈয়দ শাবাব আলী আরজু। 2 ঘন্টা 27 মিনিটের প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মোট 9টি পর্বে বিন্যাস করা হয়েছে প্রামাণ্যচিত্রটি। এছাড়া 1971 সালের বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিশ্বের বিভিন্ন দেশের অবিস্মরণীয় অবদানও এতে স্থান পেয়েছে। আরটিভির আয়োজনে দিনাজপুরে 12তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রায় 12টি মাদ্রাসা থেকে শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় মাওলানা লুৎফুর রহমান, মুফতি ইমরান হোসেন এবং মাওলানা মোফাজ্জল হোসেন বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতা থেকে বিচারক মণ্ডলী কোরআন তেলাওয়াতে মোহাম্মদ আল আমিনকে প্রথম স্থান সহ 5 জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন। চূড়ান্ত বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পেল। অনুষ্ঠানের মিডিয়া স্পন্সর জিপিএইচ ইস্পাত। অনুষ্ঠান শেষে প্রতিযোগীরা আনন্দ র্যালি করে। এসেছি গড়তে, এসেছি জয় করতে স্লোগানকে সামনে রেখে বিক্রেতা সম্মেলন করেছে বেঙ্গল সিমেন্ট লিমিটেড। বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর বাজারে একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ বিক্রেতাদের হাতে র্যাফেল ড্র এবং পুরস্কার তুলে দেওয়া হয়। বিক্রয়ে অগ্রগতি এবং সফলতা নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল সিমেন্ট লিমিটেড ঢাকা 1 এর ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াহিদ উন-নবী তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল সিমেন্টের পরিবেশক সৌরভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শম্ভু দাস। আর এ সময় আরও উপস্থিত ছিলেন RSM আব্দুল করিম এবং প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান পারভেজ। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।